ভাইয়া আমার হাত টেনে রুমের বাইরে নিয়ে আসে আর চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। একটু আগে সবাই খেয়ে নিজের রুমে গেছে। এখন ডাক শুনে বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে চাচি এলো, কিন্তু ছেলেকে কিছুই বলবে না, নিজের রাগই লাগছে। চাচির পেছনে চাচাও এলো। ভাইয়ার এমন চিৎকার শুনে না এসে পারলো না। ইলাপও এখনো বাসায় আসেনি, তার আজ রাতে পার্টি আছে। লতা দৌড়ে এলো। চাচি সে আমার হাত ভাইয়ার হাতে দেখে গোল গোল চোখ করে আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। আমি চমকে মাথা নিচু করে আছি, হাত ছোটানোর চেষ্টাও করতে পারছি না। তা এখন চেষ্টা করা বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না ভাইয়া এমন করছে কেন, চাচি কেমন চেঁচিয়ে ডাকলো কেন, আর সবার সামনে এভাবে আমার হাতই বা ধরে আছে কেন। চাচাও অবাক হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি লজ্জায় কি করব বুঝতে পারছি না। নিচু কণ্ঠে ভাইয়ার উদ্দেশ্যে বললাম, ভাইয়া আমার হাতটা ছাড়ুন প্লিজ। ভাইয়া আমার কথা কানেও নিল না, তাকালোও না। আমি ভয়ার্ত চোখে চাচির দিকেই তাকিয়ে আছি। তিনি কড়া চোখে আমার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম। ভাইয়া তখন বলে ওঠে, তুমি উষাকে বলেছো ও আমাকে ওর জালে ফাঁসিয়েছে, আমাকে বশ করেছে, এসব কিছু করেছে এ বাড়ির বউ হওয়ার জন্য? ও ওর রূপ দেখিয়ে আমাকে নিজের করতে চাইছে, এসব তুমি বলেছো? ভাইয়া চেঁচিয়ে বলে। আমি সহ বাসার সবাই কেঁপে উঠলাম ভাইয়ার চেঁচিয়ে বলা কথা শুনে। চাচি এবার ভয় পেয়ে গেছে, কারণ চাচাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এসব কি এলিনা, তুমি উষাকে এসব বলেছো? চাচা আমাকে দেখতে না পারলেও এসব মেনে নিচ্ছে না। তিনি আমাকে সহ্য না করলেও কখনো খারাপ কথা বা ভালো কথা কোনোটাই বলেন না। আজ তিনি চাচির এসব কথা শুনে চমকে উঠেছে। ভাইয়াও চুপ করে দাঁড়িয়ে আছে আমার হাত ধরে। চাচা চাচিকে প্রশ্ন করছে দেখে চাচি কিছু বলছে না, চুপ করে মুখটা বাংলার পাঁচের মতো রেখেছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি এই বাজে কথা উষাকে নিয়ে কি করে বললে? ওকে আমি সহ্য করি না ঠিক, কিন্তু তাই বলে এসব আমি মানতে পারছি না। চাচি কথা বলছে না দেখে ভাইয়া বলে, আম্মুকে জিজ্ঞেস করে লাভ নেই, তিনি এখন কিছুই বলবে না। এমনিতে উষাকে বাসার কাজের লোক করে রেখেছো তোমরা, তার উপর অত্যাচার তো আছেই। এখন আবার আরেক অপবাদ যেটা ও করেইনি। আম্মু আব্বু শোনো, উষা আমাকে ওর জালে ফাঁসায়নি, আমি নিজে থেকে ওর মায়ায় ফেসে গেছি। ও তো আমাকে ইগনোর করে সব সময়, আমার থেকে দূরে লুকিয়ে থাকে। আর আমি জোর করে ওর কাছে যাই, কারণ আমি উষাকে ভালোবাসি, উষা নয়। আম্মু তোমার বুঝতে ভুল হয়েছে, উষা আমার পেছনে ঘুরে না, আমি উষার পেছনে ঘুরি। তাই ওকে দোষারোপ না করে আমাকে যা বলার বলো। আর তোমরা যাই বলো না কেন, আমি উষাকে ছাড়বো না, বিকজ আই লাভ হার সো মাচ। ওকে আমি বিয়ে করবই। আর এতে যদি তোমাদের মত না থাকে, তাও আমি এটা করব। বোনের দোহাই দিতে পারবে না, কারণ আমি ওকে কখনোই বোন ভাবিনি। প্রথম দেখে ওকে নিয়ে আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। যাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি, আজকের পর থেকে ও আমার হবু বউ। এই বাসার কেউ আর ওকে দিয়ে কাজ করাবা না, কাজের লোকের মতো। যদি তোমাদের কাজের লোক লাগে বলো, আমি এনে দিব। উষাকে আর কেউ অপমান করবে না। এক নিঃশ্বাসে কথা বলে থামলো ভাইয়া। তার বোধহয় পানির পিপাসা পেয়েছে। সে লতার দিকে তাকিয়ে ইশারা করলো। লতা দৌড়ে পানি এনে দিতে এক হাতে ঢকঢক করে পানি শেষ করে ফেলে। এদিকে তার কথা শুনে আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি তার দিকে। ভাইয়া পানি খেয়ে এক নজর আমার দিকে তাকায়, আর তারপর সামনে তাকায়। আমি স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। এবার ভয়ের তো চোখে সামনে তাকালাম। চাচি ও চাচা দুজনে স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে, চোখ গোল গোল করে। দুজনের চোখে মুখে রাগ স্পষ্ট। চাচির আগে এবার চাচাই বলে উঠে, এসব কি বলছিস ইহান? রাগে চাচার কপাল কুঁচকে এসেছে। তিনি হতবাক শুনে, কিন্তু তার এই কথাগুলো একটুও পছন্দ হয়নি। তাই ভাইয়া বলল, আব্বু আমি ঠিক বলছি, আমি উষাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, কিন্তু এখন না, ওর 18 বছর হলে। এখন আমি এই মুহূর্তে ওকে নিজের হবু বউয়ের স্বীকৃতি দেব, যাতে তোমরা বাজে কথা বলতে না পারো। চাচা বলল, মানে কি করতে চাইছিস তুই? তুই কি ভুলে গেছিস ও তোর বোন সম্পর্কে? তাকে তুই। ভাইয়া কথা শেষ করতে দিল না, নিজেই বলে উঠলো, প্লিজ আব্বু, বারবার বোন বলো না তো, ও আমার মায়ের পেটের বোন না, তাই ওকে আমি বিয়ে করতেই পারি। আর আমি ওকে বোন ভাবিনি কখনো, কতবার বলবো? এবার চাচি বলল, তোর ভাবতে হবে কেন? ওর তোর তো বোনই, তাই নাকি? তো বোন কেন বাসার কাজের লোক বানিয়ে রাখার সময় মনে ছিল না? আর ও আমার বোন হলে ইমাইলার মতো থাকতো, তাই ও আমার বোন না, বউ, হবু বউ। কখনো না, এই ফকিন্নির বাচ্চারে আমি কখনো বউ মানবো না। ওকে তুই বিয়ে করতে পারবি না। ভাইয়া বলল, ফকিন্নি ও নাকি তুমি? সে এবার চাচি চেঁচিয়ে উঠে, তুই আমাকে ফকিন্নি বললি? না, তুমি যা বলেছো তাই শুধু দেখালাম। এ মেয়ে তোর যোগ্য না, ওকে আমি বউ মানবো না। তোমার মানতে হবে না, আমার বউ আমি মানলেই হবে। বলেই ভাইয়া আমার হাত ছেড়ে দিল। আমি থমকে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি অতিরিক্ত শখ খেয়ে পাথর হয়ে গেছি, নড়তেও পারছি না, কথাও বলতে পারছি না। হুট করে ভাইয়া নিজের হাত থেকে একটা আংটি খুলে আমার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আমি হতভম্ব হয়ে এখনো তাকিয়ে আছি ভাইয়ার মুখের দিকে। চাচি চেঁচিয়ে বকবক করছে। এবার ছুটে এলো, টেনে আংটি খোলার চেষ্টা করলো। আমি হাত পা ছেড়ে দাঁড়িয়ে আছি, যেদিকে টানছে যাচ্ছি।
আংটি খুলছে না, কারণ এটা আমার আঙ্গুলে ঢুকাতেও কষ্ট হয়েছে। ভাইয়ার ছোট হয়েছিল বোধহয়। চাচি আংটি খুলতে না পেরে রেগে আমার গালে হাত ওঠার চেষ্টা করে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু হাত আমার গালে আসার আগে ভাইয়া ধরে নেয় আর আমাকে টেনে এক হাতে জড়িয়ে বলে, সাবধান আম্মু, আমার বউয়ের গায়ে হাত তোলার চেষ্টা করবে না, না হলে এর ফল ভালো হবে না। তুই ওই মেয়ের জন্য আমাকে চোখ রাঙাচ্ছিস? হবেই। ভাইয়া আমাকে টেনে ভাইয়া আমাকে টেনে রুমে নিয়ে এলো। চাচি পেছন থেকে চেঁচামেচি করছে, সাথে ইলাপুর আওয়াজও এলো। সে সেসব দেখে অবাক। লতা তাকে সব বলেছে। ভাইয়া রুমে এসে শব্দ করে দরজা বন্ধ করে দিল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার মাথা ভনভন করছে। চোখের সামনে এত সব স্তব্ধ করা ঘটনা দেখে আমি হতভম্ব। বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। ভাইয়া এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে আমার কল্পনার বাইরে ছিল। কি থেকে কি হয়ে গেল? আমার হাতে ঝলমলে আংটিটার দিকে তাকালাম। এটা ভাইয়া আমাকে পরিয়ে দিয়েছে। ভাবতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভাইয়া এটা আমাকে পরিয়ে দিল। চাচির মুখটা দেখার মতো হয়েছে, যেন আমাকে চিপিয়ে খাবে। চাচা চাচি রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল। কাল হয়ে গেল সবকিছু উল্টাপাল্টা। ভাইয়া সবার সামনে এত সব কথা বলল। এর পরিণাম কি হবে? মাথা খারাপ হচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি এত সব ভেবে। আমার সমস্ত চিন্তা ভাবনা নিমিষেই দূর হয়ে গেল ভাইয়ার কণ্ঠ শুনে। ভাইয়া বলছে, এমন করে বসে থাকার জন্য তোকে রুমে আনিনি। আমি বিস্মিত হয়ে মাথা তুলে তাকালাম। সাথে চোখের পলক পড়লো আর চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে পড়লো। ভাইয়ার কথা কানে আসছে না। আমার শুধু ভাইয়ার বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ভাইয়া তার হাত থেকে বই কলম তুলে কিন্তু দাগ দিল আর আমার সামনে দিয়ে বলল, এভাবে তাকিয়ে না থেকে পড়তে বস, পরীক্ষার 6 দিন আছে। আমি চোখের পলক ফেলছি না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি। ভাইয়া বিরক্ত হয়ে বিছানার অপর প্রান্ত থেকে এগিয়ে আমার কাছে বসে আর নিজের হাত দুটো বাড়িয়ে আমার গাল মুছে দেয়। নরম কণ্ঠে বলল, এভাবে বসে আছিস কেন তুই? খুশি হসনি? আমার বউ হবি বল। আমি হকচকিয়ে তাকিয়ে আছি। ভাইয়ার কণ্ঠটা একটু গম্ভীর করেই বলল, খুশি না হলেও আমার বই তোকে হতে হবে, বিকজ আই লাভ ইউ। এখন আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। পড়তে হবে তোকে, আর কাজ করবি না। আমি কিছু বলতে মুখ খুলবো যাব, তার আগে ভাইয়া বলে ওঠে, আমি তোর মুখে এখন কিচ্ছু শুনতে চাইছি না। মন দিয়ে পড়তে বস, যা বলার পরীক্ষার পর বলিস। এখন পড়া ছাড়া অন্য কিছুর প্রতি তোর খেয়াল আমি বরদাস্ত করব না। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি। ভাইয়া আগের জায়গায় গিয়ে বই নিয়ে বাংলা ব্যাকরণ লিখতে বলছে। শক্ত চোখে তাকিয়ে আছে। আর কিছু বলার সাহস পেলাম না, কিন্তু পড়ায়ও মন দিতে পারছিলাম না। এত কিছুর পর পড়া আমার হচ্ছে না। তখন ভাইয়া বলল, আমি জানি সব ঘটনা তুই চমকেছিস। আমি জানি এত সব ঘটনায় তুই চমকেছিস। সবকিছু তোর মাথার উপর দিয়ে গেছে। এসব তুই ভাবিস না। এসবের জন্য তোর মনে অনেকটা অস্বস্তি করছে, কিন্তু আমি চাই না এসব ভেবে পড়ায় গাফেলাতি করিস। জীবনে ঘুরে দাঁড়াতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জন্য লেখাপড়া করাটা ইম্পর্টেন্ট। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে তোর যোগ্যতা দেখাতে হবে। এসব কি তুই চাস না নিজেকে গড়ে তুলতে? আজকের ঘটনা নিয়ে তোর মনটা খারাপ জানি, তুই আমাকে ভাই ভাবিস, তাই হয়তো এমনটা। কিন্তু আমি তোকে আমার মনের কথা আগেই জানিয়েছি। আমি জানি তুই একটু হলেও বুঝিস আর আমাকেও ভালোবাসিস, কিন্তু বুঝতে পারছিস না। কিন্তু এক সময় বুঝবি, সমস্যা নেই। নিজের ভালো চাইলে পড়া শুরু কর। ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। কথা শেষ হতে আমি বই হাতে নেই। সত্যি আমাকে পড়তে হবে। এসব ভেবেই নিজের জীবন আমি অন্ধকারে ঠেলতে পারবো না। আমাকে নিজেকে বড় করতেই হবে। আমি পড়ায় মনোযোগ দিলাম। ভাইয়া নিজে গার্ড করে পড়ায়। কোচিং শেষ হয়ে গেছে। ভাইয়া সেদিনের পর আর এসব নিয়ে কথা বলেনি, শুধু শিক্ষকের মতো আমার পড়ালেখার খেয়াল রেখেছে। সাথে আরেকটা জিনিস, তাকে বাসায় দেখা যায় সব সময়। কলেজেও যায় না। বাসায় প্রতিদিন চেঁচামেচি লেগেই থাকে। সবটা ইলাপু আর চাচির করা, কেউ আমার সাথে লাগতে আসতেই পারে না। ভাইয়া ছায়ার মতো পাশে আছে। আমাকে কাজও করতে হয় না। পরদিনই একজন কাজের লোক এনেছে ভাইয়া, যে লতার সাথে কাজ করে। লতাকেও কম করতে হয়। আমার খাবার রুমে নিয়ে আসে লতা সব সময়। এ নিয়েও চেঁচামেচি অনেক কথা চেঁচিয়ে বলে চাচি। আমি সারাদিন রুমে থাকি পড়ার জন্য। এদিকে মন দিতে পারি না। পরীক্ষা আর একদিন আছে। পরশু থেকে পরীক্ষা। প্রথম দিন বাংলা। আজকে অ্যাডমিট কার্ড আনতে স্কুলে যাব ভাইয়ার সাথে। আমি একা যেতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিয়ে যাবে বললেও সে কথা শুনে না, তাই তার সাথে যেতেই হবে। রুম থেকে বের হতে চাচির চিৎকার শুনলাম। সবসময় আমাকে নিয়ে চেঁচামেচি করে। আজ ভাইয়াকে নিয়ে করছে, তাকে বকছে। ভাইয়া দাঁড়িয়েছিল আমার জন্য, আর চাচির বকা খাচ্ছিল। আমাকে আসতে দেখে আর কাছে এলো আমাকে আসতে দেখে আরো কাছে এলো চাচি। তখন চেঁচিয়ে বলল, ওই রাক্ষসীর জন্যই তো তুই চাকরি ছেড়ে দিলি। সব শেষ করে দিবে রাক্ষসী। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে, এখন ওকে নিঃস্ব করে দিবে। চাচির কথায় আমার চোখ দুটো ছলছল করে উঠলো। কান্না গলায় দলা পাকিয়ে এলো। ভাইয়া রেগে একবার চাচির দিকে তাকায়, তো একবার আমার হাত টেনে বাইরে চলে এলো। গাড়িতে বসে আছি, আমি ফুপিয়ে কাঁদছি। ভাইয়া বিরক্ত হয়ে ধমক দিল, সবসময় এমন কাঁদিস কেন বুঝি না। মুখের উপর কিছু বলে দিতে পারিস না? এত চোখের জল কোথা থেকে আসে তোর? আল্লাহই জানে।
ভাইয়া রেগে গাড়ি থামিয়ে দেয়। আমি চমকে তাকাই, আর একটু কাঁদলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। চরম রাগ নিয়ে বলে। আমি মাথা নিচু করে কান্না থামানোর চেষ্টা করতে করতে বললাম, আপনি চাকরি ছেড়ে কেন দিয়েছেন? আমার ইচ্ছে তাই। কিন্তু চাচি তো ভাবছে আমার জন্য। ভাবতেই পারে, আর সবার ভাবনা ঠিক এটা তো না। আমি জানি আমি কেন এটা করেছি। আমি ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া বলল, কখনো আমার সামনে এনে নাক মুখ লাল করে কাঁদবি না। আমি চমকে উঠে বললাম, কেন? আমার রাগ লাগে। আমি চমকে তাকিয়ে আছি। আমি কাঁদলে রাগ কেন লাগে? তুই অমন কিউট করে আমার সামনে কাঁদবি না। কাঁদলে তোর গাল লাল হয়ে যায়, মন চায় গাল টেনে দিই। ঠোঁট কামড়ে ধরে কাঁদিস, আমার অনেক অনুচিত লাগে। নিজের কন্ট্রোল হারিয়ে ফেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ভাইয়ার কথা শুনে আমার কান্না থেমে গেছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ভাই নিজের হাতে আমার নাক টিপে ধরে বলে, নাক টিপে ধরতে ইচ্ছে করে কাঁদলে অমন কিউট করে নাক টানিস, একদম পিচ্চি মেয়ে লাগতে থেকে। নাক টেনে ধরতে ইচ্ছে করে, অমন পিচিমের মতো লাগে নাক টানে কাঁদলে। কথা শেষ করে গাড়ি স্টার্ট দেয়। আমি বড় চোখ করে তাকিয়ে আছি। ভাইয়া আর তাকায়নি। স্কুলে এসে আমার একটা বান্ধবী ওর সাথে দেখা হয়। এতদিন পর আমাকে দেখে নিজের সাথে জড়িয়ে ধরলো। ভাইয়াকে দেখে জিজ্ঞেস করলো কে। আমি বললাম, ও কেমন করে জানো তাকালো। আমি ওর সাথে ক্লাস করে রুমে চলে এলাম। ভাইয়া বাইরে থেকে অফিস রুমে চলে গেল। আর সেখান থেকে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার কথা শুনলো। পরীক্ষা হবে অন্য স্কুলে। আমাদের স্কুল থেকে 1 ঘন্টার রাস্তা। সবার যাওয়ার জন্য বাস ঠিক করেছে। নিয়ে যাবে, নিয়ে আসবে। ভাইয়া সেটা ঠিক করে এলো, টাকাও দিয়ে এলো। আমি জানতে পারলাম। আমাকে পিয়ন মামা ডেকে নেওয়ার ভাইয়া আসার কারণ বুঝতে পারলাম। এখন অফিস থেকে আমার অ্যাডমিট কার্ডও দিল। তারপর চলে আসতে হলো, এই আর কি। বাসায় সেই মা আপু আর রিফাত ভাইয়াকে দেখলাম। আপু আমাকে দেখে জড়িয়ে ধরে। আমি ভয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া যা সব করেছে, তারপর আপু কি সবার মতো চাপা কষ্ট পেতে লাগলাম। কিন্তু আপু অবাক করে দিয়ে আমাকে আর ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, তুই উষাকে ভালোবাসিস? বিয়ে করতে চাস? ওর পাশে আছিস শুনে এত খুশি হয়েছি, কল্পনাও করতে পারবি না ভাই। তোর এই সিদ্ধান্ত আর কেউ পাশে না থাকলেও আমি আছি। কিন্তু চাকরি কেন ছাড়লি? আপুর চোখে মুখে খুশির ঝিলিক কেন? জানি এটা দেখে আমার মন থেকে বড় একটা নিঃশ্বাস বের হলো। প্রশান্তি হতে লাগলো। আমি ইঞ্জিনিয়ার, এ জব হয়েছে। আমার ইঞ্জিনিয়ারের জব হয়েছে। সত্যি? অবাক হয়ে বলল আপু। ভাইয়া হাতে মিষ্টি দেখিয়ে বলে, এটা দেখে বুঝে নে। চাচি এখানেই ছিল। সেও খুশি হয়ে এগিয়ে এলো। আমি ছিলাম, তা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভাইয়ার কাছে গেল। আমি পড়তে পড়তে বাঁচলাম। আপু বিকেলে চলে গেল। প্রথম পরীক্ষার দিন ভাইয়া আমার সাথে বাসে এসেছে। ভাইয়া 2 সিটের টাকা দিয়েছে, তাই সমস্যা হয়নি। সারা রাস্তা আমি চিন্তায় ছটফট করেছি। ভাইয়া আমার 1 হাত ধরে বুঝিয়েছে, ঠান্ডা মাথা যেন পরীক্ষা দিই। আমি ভাইয়ার হাত খামচে ধরে গাড়ি থেকে নেমেছি। ভাইয়া আমার কাপা হাতে চুমুখে সাহস দেয়। আমি ভেতরে চলে যাই। গেটের বাইরে ভাইয়া দাঁড়িয়ে ছিল। প্রথম পরীক্ষা ভালোই হলো। আমিও খুশি মনে বের হয়ে ভাইয়ার ক্লান্ত মুখটা দেখলাম। ঘেমে একাকার রৌদ্রের তাপে দাঁড়িয়ে আছে। 1 হাত কপালে দিই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এগিয়ে এলাম। খুব মায়া হলো ভাইয়ার জন্য। এত কষ্ট করে এখনো দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার মুখটা ছোট হয়ে এলো। আমি কাছে আসতে ভাইয়া তার ক্লান্ত মুখে হাসি টেনে বলে, পরীক্ষা কেমন হলো? সব প্রশ্নের উত্তর দিয়েছিস তো? আমি না চাইতেও ভাইয়ার গাল স্পর্শ করলাম। 3 ঘন্টা দাঁড়িয়েছিল ভাইয়া আমার জন্য। এত রৌদ্রে ভাবতেই ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। ভাইয়া হকচকিয়ে কথা অফ করে হাতের দিকে তাকায়। আমি মায়া ভরা চোখে তাকিয়ে বললাম, আপনি এত সময় দাঁড়িয়েছিলেন কেন? চলে যেতেন। আপনার তো খুব কষ্ট হয়েছে, এভাবে দাঁড়িয়ে কেন ছিলেন?